আমার তো হয়ে গেছে আজকেও এই আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আপনাদের কেউ একজন মনে হয় মিউট করা নাই। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আমরা শুরু করি। আহ বন্ধের আগ পর্যন্ত আমরা প্রবাবলি এতটুকু পড়ছিলাম, যদি মনে থাকে, যে বায়োলজিক্যাল ন্যানো সেন্সর এতটুকু হচ্ছে আমরা কমপ্লিট করছিলাম। লেকচার 4 যেটা ছিল আমাদের, এতটুকু আমাদের কভার হয়েছিল। তারা এগুলা দেখবেন, আপনাদের ইউটিউবে অ্যাভেলেবেল আছে লেকচার গুলা। এরপরে আমরা বেশি পড়বো না, কারণ হচ্ছে আপনাদের এই পুরানো পড়াগুলো একটু কভার করে ফেলবেন, না হলে ভুলে যাবেন জিনিসগুলো। একটু হার্ড তো, কেমিস্ট্রি থেকে রোবোটিক্স এন্ড কম্পিউটার ভিশন এই সাবজেক্টটা অনেক বেশি হার্ড। তো আমি চাইবো যে আমরা কম কম করে পড়বো, বাট পারফেক্টলি মানে কভার করবো, যাতে পুরোপুরি আমরা এগুলো আয়ত্ত করতে পারি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারফেরোমেট্রি টেকনোলজি। সবাই একটু। ওকে, ইন্টারফেরোমেট্রি টেকনোলজি। এই ইন্টারফেরোমেট্রি টেকনোলজিটা আসলে কি? ইন্টারফেরোমেট্রি টেকনোলজিটা, এইটা বোঝার আগে আমাদেরকে ইন্টারফারেন্স সম্পর্কে জানতে হবে, বা ব্যতিচার। আপনারা ব্যতিচার সম্পর্কে শুনছেন কি? ব্যতিচার কি কারো কি আইডিয়া আছে আপনাদের? না স্যার। আচ্ছা, ব্যতিচার হচ্ছে, উম আমরা জানি যে আমাদের যে লাইট, লাইট হচ্ছে এক ধরনের ওয়েভ। সো সাপোজ এটা হচ্ছে সূর্য। সূর্য থেকে যে আমরা লাইটটা পাবো, এটা জেনারেলি কি আকারে আসবে? ওয়েভ আকারে আসবে। ঠিক আছে। এখন আহ বিজ্ঞানী ইয়ং নামক একজন বিজ্ঞানী আছে, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা নামক একটা টার্ম আছে, আপনার ফিজিক্স এটা পড়ার কথা। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা, এটা এটা ইয়ং কি করছিল? ইয়ং হচ্ছে, চির মানে হচ্ছে একটা ফুটা আর কি, সহজ ভাষায় বলতে গেলে। তো উনি কোন একটা লাইট সোর্সের সামনে এরকম একটা এক চিরের একটা ফুটা রাখছিল। যখন এই যে লাইট রেটা, এই যে ওয়েভটা যখন এই চিরের মধ্য দিয়ে যাবে, এটা কি করবে? এটা হচ্ছে একটা ওয়েভ, এরকম ওয়েভ জেনারেট করবে এভাবে। এভাবে হচ্ছে ওয়েভ জেনারেট করবে। ঠিক আছে। এরপরে ইয়ং কি করছে? ঠিক আছে, একটা চির রাখলাম, এরকম ওয়েভ জেনারেট হচ্ছে, তাহলে আমরা কি করি? দুইটা চির রাখলে তো কি হয়? এভাবে তিনি দুইটা চির রাখলো। এরপরে যখন এই ওয়েভটা এই দ্বিচিরের মধ্য দিয়ে যাবে, এই দ্বিচিরের মধ্য দিয়ে যাবে, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটবে। সেটা কি দেখি? এই ওয়েবটা যখন এই চিরের মধ্যে দিয়ে আসবে, তখন কি এরকম একটা ওয়েব জেনারেট হবে। এরপরে আবার সেকেন্ড এই ওয়েবের মধ্যে যে যখন আসবে, তখন আরেকটা, সেটা বোঝা যাচ্ছে না, এরকম একটা কি ওয়েব জেনারেট হবে। ঠিক আছে। সো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এই যে পয়েন্ট গুলা, এই পয়েন্ট গুলাতে দেখবেন দুইটা ওয়েবের মধ্যবর্তী স্থানে কি কোনো জায়গায় হচ্ছে এটা ওভারল্যাপ হয়ে গেছে। এই যে এই পয়েন্ট গুলো দেখবেন যে ওভারল্যাপ হয়ে গেছে। এই ওভারল্যাপের অংশগুলা ইয়ং হচ্ছে একটা বিশেষ কাগজে, যখন হচ্ছে তিনি এই পরীক্ষাটা করছিলেন, তিনি পর্দায় দেখলেন যে এক ধরনের প্যাটার্ন তৈরি হয়। এই ওয়েবগুলো মূলত এক ধরনের প্যাটার্ন সৃষ্টি করে, যেখানে যে যে জায়গাগুলোতে, আমি যদি এভাবে বলি, ধরেন এটা একটা ওয়েব, এটা আরেকটা ওয়েব, আমরা যে দুইটা ওয়েবের কথা বলতেছি, যে জায়গাগুলোতে অ্যামপ্লিটিউড সমান, যে জায়গাগুলোতে অ্যামপ্লিটিউড সমান ওখানে কি হবে? যোগ হবে। আর যে জায়গাটা হচ্ছে অ্যামপ্লিটিউড হচ্ছে অপোজিট, পরস্পর অপোজিট, ওই জায়গাগুলোতে কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে। তো যে জায়গাগুলোতে অ্যামপ্লিটিউড সমান, এগুলাকে আমরা বলি হচ্ছে যোগ হওয়া, অথবা এটাকে আমরা বাংলায় বলি ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক মানে হচ্ছে কি দুইটা অ্যাড হচ্ছে, সরি গঠনমূলক। আর হচ্ছে যে জায়গাগুলোতে বিয়োগ হবে ওগুলোকে বলা হয় ধ্বংসাত্মক। মানে হচ্ছে এই দুইটা কি হচ্ছে? বিয়োগ হচ্ছে। সো যে জায়গাগুলোতে যোগ হবে ওখানে হচ্ছে
উজ্জ্বল সৃষ্টি করবে, আর যে জায়গাগুলোতে বিয়োগ হবে ওই জায়গাগুলোতে অন্ধকার আলো সৃষ্টি করবে। এতটুকু বুঝছেন? না বুঝলে আবার বলবো, একটু ক্লিয়ার করে নেন আপনারা। আচ্ছা, আশা করি বুঝছেন। এরপরও যারা বুঝেন নাই তাদেরকে আরেকটু সহজভাবে বলি, যে এখানে দুইটা চির থাকবে, দুইটা চিরে কি হবে, দুইটা ওয়েভ জেনারেট হবে। এই ওয়েভ গুলা সব জায়গায় কিন্তু ইকুয়াল থাকবে না, যেহেতু এটা একটা আহ, বায়ু মাধ্যমে ওয়েভ গুলা যাচ্ছে, সেহেতু হচ্ছে সব জায়গায় ইকুয়াল থাকবে না। তো ওয়েভটা সাপোজ এরকম হবে, দুইটা ওয়েভ এরকম হবে। তো এই এখানে দেখবেন যে দুইটা ওয়েভের প্রান্ত মানে অ্যাম্পলিটিউড হচ্ছে সমান। তো এই ওয়েভ দুইটা আমরা কি করতে পারি, চাইলে যোগ করতে পারি। আর কিছু কিছু জায়গায় ওয়েভ গুলা দেখবেন যে অপোজিট হবে, মানে এইসব জায়গাতে যখন মানে অপোজিট মানে হচ্ছে দুইটা হচ্ছে কি, আমরা বিয়োগ করতে পারি এই দুইটা পজিশন। যখন আমরা যে পজিশন গুলো যোগ করব ওই পজিশন গুলোতে আমাদের ব্রাইট লাইট জেনারেট হবে, মানে উজ্জ্বল আলো সৃষ্টি হবে। যে জায়গাগুলোতে হচ্ছে বিয়োগ হবে ওই জায়গাগুলোতে অন্ধকার আলো সৃষ্টি হবে। ঠিক আছে? তো এই যে ঘটনাটা, এটাকে বলা হয় ইন্টারফারেন্স, বা বাংলায় বলে আমরা ব্যতিচার। এরপরও আপনাদের যাতে সমস্যা আছে, আপনারা হচ্ছে নেটে অনেক ভিডিও আছে, আপনার ভিজুয়ালি এগুলা জিনিসগুলা পর্যবেক্ষণ করতে পারেন। ঠিক আছে? তো এটা নিয়ে আমরা কেন করবো? তো ফার্স্ট আমাদের কন্ডিশন হচ্ছে ইন্টারফারেন্স, যেটাকে আমরা বলি ব্যতিচার, এটা হওয়ার জন্য দুইটা চিল লাগবে। দ্যাট মিনস দুইটা আমাদের কি ওয়েভ লাগবে, আমাদের কাছে দুইটা ওয়েভ লাগবে। ঠিক আছে? এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। আর আরেকটা কন্ডিশন হচ্ছে, আমরা যে এই যে দুইটা ওয়েভ যাবে, এই দুইটা ওয়েভকে কোথায় রাখতে হবে, দুইটা ওয়েভকে একটা পর্দায় ফেলতে হবে। ঠিক আছে? এই দুইটা ওয়েভকে একটা পর্দায় ফেলতে হবে, যেটাকে আমরা বলি ডিটেক্টর। আপনি যে ওয়েব গুলা নিচ্ছেন এই ওয়েব গুলাকে একটা পর্দায় ফেলবেন, যেটাকে আমরা বলি ডিটেক্টর, যেটা এই ওয়েব গুলা ডিটেক্ট করতেছে কোন জায়গায় উজ্জ্বল আলো হচ্ছে, কোন জায়গায় অন্ধকার আলো হচ্ছে, এরকম ডিটেক্ট করতেছে। তো অ্যাকচুয়ালি প্যাটার্নটা আসলে কিভাবে জেনারেট হয় এটা বোঝাটা ইম্পর্টেন্ট অনেক। এটা বোঝার জন্য একটু একটু দেখি, দেখবেন যে এইরকম কিছু প্যাটার্ন জেনারেট হয়। এরকম হচ্ছে কিছু প্যাটার্ন জেনারেট হয়, আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ওকে, যে জায়গাগুলোতে কি আহ যোগ ছিল, যে জায়গাগুলোতে অ্যামপ্লিটিউড যোগ ছিল ওগুলাতে হচ্ছে এরকম ব্ল্যাক এক ধরনের প্যাটার্ন দেখবেন, আর যে জায়গাগুলোতে অ্যামপ্লিটিউড বিয়োগ ছিল এরকম হচ্ছে হোয়াইট প্যাটার্ন জেনারেট হয়। তো মূলত এরকম কিছু প্যাটার্ন আপনারা দেখতে পারবেন, ইউটিউবে গেলে ওগুলো ভিজুয়ালাইজ করতে পারবেন। তো এই পুরা যে প্রসেসটা, এটাকে মূলত বলা হয় ইন্টারফারেন্স। তো আমরা ইন্টারফারেন্স থেকে দুইটা বিষয় জানতে পারলাম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইন্টারফারেন্স হতে হলে আমাদেরকে দুইটা ওয়েভ থাকতে হবে। সেকেন্ড হচ্ছে ইন্টারফারেন্সে আমাদের জিনিসটা ভিজুয়ালাইজ করার জন্য একটা ডিটেক্টর ইউজ করতে হবে, যেটা ইয়ং মূলত একটা পর্দা ইউজ করছিল। বাট আমাদেরকে এটা আমরা যে ভিজুয়ালাইজ করতেছি আমাদেরকে একটা ডিটেক্টর ইউজ করতে হবে। তো এই যে থিওরিটা, এই থিওরিটা দিয়ে মূলত যে টেকনিকটা করা হয়, যে টেকনিকটা মূলত আমাদের মেডিকেল সায়েন্সে বলেন বা ন্যানো পার্টিকেল সায়েন্স বা ন্যানো সায়েন্সে বলেন, সেটা খুবই বেশি ইউজ করা হয়, সেটা হচ্ছে আমাদের ইন্টারফেরোমেট্রি টেকনোলজি। তো এই ইন্টারফেরোমেট্রি টেকনোলজিটা মূলত ইন্টারফারেন্সের উপরেই ভিত্তি করে তৈরি করা হয়। তো আমরা দেখবো আসলে ইন্টারফেরোমেট্রি টেকনোলজিটা কি মূলত। তো এই ইন্টারফেরোমেট্রি টেকনোলজিতে আমরা যদি একদম বেসিক থেকে দেখি, এখানে একটা লাইট সোর্স থাকে। ঠিক আছে? এই লাইট সোর্সটা আহ একটা বিম স্প্লিটার দিয়ে এই লাইট সোর্সটা যখন আপনি একটা বিম স্প্লিটারে ফেলবেন, এটা দুইটা বিম জেনারেট করবে। বিম স্প্লিট মানে কি, ভাগ হওয়া। বিম মানে হচ্ছে তরঙ্গ বলতে পারি আমরা, দুইটা তরঙ্গ ভাগ হয়ে যাবে। তো আমরা যেটা, আমাদের দুইটা শর্ত ছিল, আমাদের দুইটা স্প্লিট হবে এবং দুইটা ওয়েভ জেনারেট হবে। সেম এখানে আমরা এই স্প্লিটার ইউজ করে এই কাজটা করছি। যেহেতু দুইটা বিম জেনারেট করবে, একটা বিমকে আমরা এমন ভাবে এই স্প্লিটারকে রাখবো যাতে করে একটা বিম এই মিররে আসে, এন্ড আরেকটা বিম যাতে আমাদের যে স্যাম্পলটা থাকবে সেখানে যায়। ঠিক আছে? এতটুকু বুঝছেন? কোশ্চেন থাকলে বলিয়েন এই জায়গাটা, হয়তো পরে রেকর্ডিং দেখলে নাও বুঝতে পারেন। কোশ্চেন থাকলে করে ফেলিয়েন। স্যার আরেকবার একটু বললে ভালো হইতো। আচ্ছা, পুরোটা? স্যার হালকা করে একটু বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি। সব ইন্টারফেরোমেট্রি টেকনোলজি মূলত ইন্টারফারেন্সের উপরে তৈরি করা হয়। ইন্টারফারেন্স কি এটা বুঝছেন? জি স্যার।
তো ইন্টারফারেন্সের জন্য আমাদেরকে দুইটা ওয়েভ লাগবে, বা যদি আমি এভাবে বলি দুইটা তরঙ্গ লাগবে অথবা দুইটা বিম লাগবে। এখন আহ ইন্টারফেরোমেট্রি টেকনোলজিতে একটা লাইট সোর্স ইউজ করা হয়, এরপর একটা বিম স্প্লিটার ইউজ করা হয়। এই বিম স্প্লিটারের কাজ হচ্ছে ওই যে আমাদের দুইটা কন্ডিশন ছিল যে দুইটা ওয়েভ লাগবে সেটাই জেনারেট করে। এমন ভাবে রাখা হয় অ্যাঙ্গেল করে, লাইটটা যখন এই বিম স্প্লিটারের মধ্যে আসবে একটা ভাগ আমাদের এই মিররের মধ্যে যাবে, আরেকটা ভাগ হচ্ছে আমাদের এই স্যাম্পলের মধ্যে আসবে। ঠিক আছে, মানে দুইটা ভাগে বিমটা স্প্লিট হয়ে যাবে। ফাইন। এই যে স্যাম্পলটা এখানে আমাদের, যে আমরা যে ধরেন যদি এভাবে বলি যে আমরা একটা কোনো ডিএনএ টেস্ট করতেছি, আমাদের কোন একটা ডিএনএ টেস্ট করতেছি, ডিএনএটা রাখা হবে, বা কোন একটা মলিকুল টেস্ট করতে যাচ্ছি, মলিকুলটার গঠন কেমন সেটাই স্যাম্পলের মধ্যে রাখা হবে। ঠিক আছে, আমাদের এই স্যাম্পল জিনিসটা অনেকটা ইম্পর্টেন্ট। এখন এরপরে কি হবে, এতটুকু তো আমরা আসলাম। এরপরে যেহেতু মিররে এটা আসবে, মিররে আসার পর ওই লাইটটা কি হবে, এ- এইদিকে তো গেল, মিররে গেল, আবার রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে এই যে ডিটেক্টর আছে না এখানে আসবে। এটা হচ্ছে আমাদের যে সেই ডিটেক্টরটা। ঠিক আছে, মিরর থেকে রিফ্লেক্ট হয়ে ডিটেক্টরে আসবে। এন্ড যে লাইটটা আমরা স্যাম্পলে ফেলছিলাম এভাবে, সেটাও কিন্তু কি রিফ্লেক্ট ব্যাক হয়ে বিম স্প্লিটার হয়ে আমাদের ডিটেক্টরে ধরা পড়বে। মানে বিম স্প্লিটার যেটা, এটা এমন ভাবে অ্যাঙ্গেল করে রাখা হয় যাতে করে এটা মিররেও যাইতে পারে, আবার আমাদের স্যাম্পলের মধ্যেও যাইতে পারে। ঠিক আছে, আবার মিরর থেকে ব্যাক হয়ে ডিটেক্টরে আসতে পারে, স্যাম্পল থেকে ব্যাক হয়েও ডিটেক্টরে আসতে পারে। এখানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিটা ইউজ করা হয় মূলত। মানে এটা এমন অ্যাঙ্গেল করে রাখা হয় যাতে করে এই কন্ডিশনটা ফুলফিল করতে পারে। এখন ডিটেক্টরে যখন সে আসবে, ফাইন, ডিটেক্টরে আসার পরে কি হয়, এই ডিটেক্টরের কাজটা মূলত কি, এই যে মিররে যে ওয়েভটা গেছিল, এই ওয়েভটা কিন্তু যেটা রিফ্লেক্ট ব্যাক হয়ে আসবে, এটা আপনি যে ওয়েভ দিছিলেন, ধরেন আপনি এই ওয়েভটা দিছিলেন, আপনার যে রিফ্লেক্ট ব্যাক হয়েছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওই ওয়েভটাই থাকবে। কারণ কি, এটার মধ্যে তো কোনো বাধা ছিল না, মিররে তো কোনো আপনি সাবস্টেন্স বা কোনো স্যাম্পল রাখেন নাই, তাহলে আপনার মিরর থেকে যেটা রিফ্লেক্ট ব্যাক হবে ওটা এক্স্যাক্টলি ওই ওয়েভটাই রিফ্লেক্ট ব্যাক হবে। এখন যেটা আপনি স্যাম্পলে পাঠাইছিলেন, স্যাম্পলে যদি এই ওয়েবটা পাঠান, স্যাম্পল থেকে যে ওয়েবটা রিফ্লেক্ট ব্যাক হবে ওই ওয়েবটা কিন্তু একটু কি চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে, কারণ স্যাম্পলের যে সারফেসটা এখানে কিন্তু আমাদের কি, আমরা ধরেন ডিএনএ বা কোনো মলিকুল এভাবে কিন্তু রাখছিলাম ওটার উপরে। তাহলে এটাতে যে যদি লাইটটা যখন পড়বে, এটা যখন আবার রিফ্লেক্ট ব্যাক হবে, রিফ্লেক্টটা কিন্তু যে ওয়েবটা হবে এটা কিন্তু যে লাইটটা রিফ্লেক্ট হয়েছিল ওটার থেকে ভিন্ন ধরনের হবে, সারফেসটার উপরে চেঞ্জের কারণে। ঠিক আছে, তো এই যে মিরর থেকে লাইটটা পাইলাম এক্সাক্ট লাইট, স্যাম্পল থেকে যে রিফ্লেক্ট ব্যাক হয়ে লাইটটা আসলো ওটা হচ্ছে একটু ভিন্ন ধরনের লাইট। এই দুই ধরনের ওয়েবকে মূলত ডিটেক্টরে যখন নিবে, ডিটেক্টরটা পর্যবেক্ষণ করবে যে কোথায় উজ্জ্বল আলো হচ্ছে আর কোথায় অন্ধকার আলো আলো হচ্ছে। এই যে প্যাটার্নটা মূলত জেনারেট করবে। এই প্যাটার্ন দেখে সায়েন্টিস্টরা মূলত বুঝতে পারে যে আমার যে স্যাম্পলের উপরে যে পদার্থটা বা সাবস্টেন্সটা ছিল এটা অ্যাকচুয়ালি গঠন কেমন, এটার আকারটা কেমন, এটাতে কতটা লেন্দি, কতটা মোটা, এরকম মূলত সায়েন্টিস্টরা ডিটেক্ট করতে পারবে এই প্যাটার্ন গুলা দেখে। আমাদের মেইন কাজ হচ্ছে এরকম প্যাটার্ন একটা জেনারেট করা ইন্টারফেরোমেট্রি টেকনোলজি দ্বারা। ঠিক আছে, আপনাদেরকে আমি এই প্যাটার্নটাই হচ্ছে একে দেখাইছিলাম লাস্ট ইয়ারে। বুঝছেন এতটুকু? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এখানে যারা বুঝেন না তারা এই কথাগুলো লেখা আছে, আপনার এগুলো পড়লেও ক্লিয়ার হবে। এগুলো সবগুলো লেখা আছে, সমস্যা নেই, এগুলো পড়ে নেবেন। আচ্ছা, এবার আসি, ইন্টারফেরোমেট্রি টেকনোলজি তো পড়লাম, বাট এটাকে ব্যবহার করা হয় কোথায়? এগুলাকে মূলত সেন্সরে ব্যবহার করা হয়, অপটিক সেন্সরে ব্যবহার করা হয়। তো অপটিক কথাটা এখানে আসছে যেহেতু এখানে লাইটের কিছু কাজ আছে, দ্যাটস এখানে অপটিক আসছে। আর সেন্সরটা মূলত হচ্ছে আপনি এটার অ্যাপ্লিকেশন হিসেবে যখন ইউজ করবেন এই টেকনোলজিটাকে, তখন এটাকে সেন্সর হিসেবে ইউজ করা হয়। সো ইন্টারফেরোমেট্রিক ফাইবার অপটিক সেন্সরটা মূলত কিভাবে কাজ করে এগুলো আপনাদেরকে পড়তে হবে, পরীক্ষায় আঁকতে হবে। এই যে লাস্ট যে চিত্রটা ছিল, এটাও কিন্তু আপনাদেরকে পড়তে হবে, পরীক্ষায় যদি আসে যে হোয়াট ইজ ইন্টারফেরোমেট্রি টেকনোলজি এক্সপ্লেন উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফিগার, তাহলে কিন্তু এই চিত্রটা লিখতে হবে, আঁকতে হবে আর কি। তো আর এটা পেন্সিল দিয়ে আঁকতে পারবেন আপনারা, আমার কঠিন না। এরপরে ইন্টারফেরোমেট্রিক ফাইবার অপটিক সেন্সর এটা মূলত কিভাবে কাজ করে আমরা একটু দেখি। তো ঘুরে ফিরে কথা সেম, একটা লাইট সোর্স থাকবে। আর এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ধরনের সেন্সর গুলাতে লাইট সোর্স আর ডিটেক্টরটা একদিকে রাখা হয়। মানে আমি বলতে চাচ্ছি জিনিসটা অনেকটা এরকম হবে, আমি একে দেখালে বুঝবেন যে এটা যদি একটা লাইট সোর্স হয়,
এটা এটা তো একটা আপনাকে লাইট জেনারেট করবে, লাইটটা যাবে ওদিকে। আবার লাইটটা যখন রিফ্লেক্ট ব্যাক হয়ে আসবে, এখানে একটা ডিটেক্টর থাকে, এখানে রিফ্লেক্ট ব্যাক হয়ে আসবে। দ্যাট মিনস সোর্স আর ডিটেক্টর এক জায়গাতেই থাকবে। বাট আমরা একটু আগে যেটা দেখলাম, সেটা ইন্টারফেরোমেট্রি টেকনোলজিতে দেখলাম যে লাইট সোর্স একদিকে, ডিটেক্টরটা অন্যদিকে। বাট এই ধরনের সেন্সর গুলোতে সোর্স আর ডিটেক্টর এক জায়গাতেই থাকবে। এটা বেসিক্যালি করা হয় আপনার যেহেতু সেন্সর গুলা খুবই ক্ষুদ্র কাজে ব্যবহার করা হয়, যদি আপনার ডিটেক্টর আর সোর্স অন্য জায়গায় থাকে তাহলে স্পেসটা বেশি লাগতে পারে। স্পেসটা কমানোর জন্য মূলত এক জায়গাতে ইউজ করা হয়। ওকে, তো এখানে কি বলছে দেখি। এখান থেকে লাইট সোর্স থেকে আপনার হচ্ছে, জুম করি, এখান থেকে দুইটা ওয়েভ জেনারেট করা হয়। এই একটা, সরি, এখান থেকে একটা ওয়েভ জেনারেট করা হয়, মানে যেটাকে লাইট বলা হয়। এই লাইট ওয়েভটাকে, একটা এরকম সূচালো জায়গা আছে, এই সূচালো জায়গাটাকে আপনার স্পেসিফিক নাম দেওয়া হয়। এটাকে বলা হয় আপনার আহ ওয়েভ কাপলার। কাপলার সম্বন্ধে আপনার কার ধারণা আছে? আপনার মোটরে এটা পড়ার কথা। স্যার, কাপলার মোটরের সাথে যখন অন্য কিছু যোগ করা হয় স্যার, যে হ্যাঁ, অনেকটা এরকমই মোটরের বলা সাথে যায়। যে লাগানো হয় স্যার, তাহলে কাপলার। হ্যাঁ, রাইট। কাপলারটা অনেকটা এরকমই। কাপলারটা বেসিক্যালি আপনার সেন্সরে যখন ইউজ করা হয় তখন হচ্ছে কোনো একটা ওয়েভ যখন ওই কাপলারের মধ্যে পড়ে, ওই কাপলারটা জেনারেলি সিঙ্গেল ওয়েভকে স্প্লিট করে দুইটা ওয়েভ, সেপারেট দুইটা ওয়েভ জেনারেট করে। ঠিক আছে, এগুলাকে বলা হয় অপটিক কাপলার। এই অপটিক কাপলার গুলা কাজটা হচ্ছে এরকম, যখন একটা ওয়েভ এই কাপলারের মধ্যে দিয়ে পড়বে, ধরেন এটা একটা কাপলার হয়, ও কি করবে, সিমিলার দুটো ওয়েভ জেনারেট করবে। ঠিক আছে, বেসিক্যালি যদি এভাবে ইজি ইজি ভাষায় যদি বলি তাহলে হচ্ছে কাপলারের কাজ হচ্ছে এটা, অপটিক কাপলার যেগুলো। তো এখানে কাপলারটা মূলত আপনার হচ্ছে দুইটা সেপারেট ওয়েভ জেনারেট করবে। একটা ওয়েভ যাবে হচ্ছে এদিকে, আর একটা ওয়েভ যাবে হচ্ছে এদিকে। ফাইন। এখন উপরে যে ওয়েভটা, এটাকে বলা হয় রেফারেন্স ওয়েভ, অথবা এই ওয়েভটা যে ফাইবারের মধ্য দিয়ে যায় সেটাকে বলা হয় রেফারেন্স ফাইবার। এই রেফারেন্স ফাইবারের যে ওয়েভটা, ওটা মূলত অ্যাকচুয়াল ওয়েভ, যেটা আমরা দেখলাম না মিররের মধ্য দিয়ে যে ওয়েভটা যাচ্ছিল, সেটার কোনো চেঞ্জ নাই। তো এই রেফারেন্স ফাইবারের যে ওয়েভটা থাকবে এটারও কোনো চেঞ্জ হবে না। এখন যে ওয়েভটা এই ফাইবারের মধ্য দিয়ে যাবে, এই ফাইবারটার মধ্য দিয়ে যাবে, এটাকে বলা হয় মেজারমেন্ট ফাইবার অথবা মেজারমেন্ট ওয়েভ বলা হয়। এখানেই মূলত আমার সেই স্যাম্পলটা থাকে, অথবা এই সেন্সরটা আপনি যেখানে রাখবেন, ধরেন আপনার চামড়ার উপরে সেন্সরটা রাখছেন, তাহলে রেফারেন্স ফাইবারের দিকটা অন্যদিকে মানে উপরের দিকে থাকবে, আর মেজারমেন্ট ফাইবারের দিকটা থাকবে আপনার চামড়া বরাবর, মানে চামড়ার দিকে মুভ করে, যাতে সে আপনার চামড়ার সাথে লেগে থাকে। ঠিক আছে, তো এই মেজারমেন্ট ফাইবার থেকে যে ওয়েবটা, এটা মূলত যাবে হচ্ছে আপনার আরেকটা কাপলারে যাবে। এগেইন সেটা কি, কাপলারে যাবে। কাপলারে যাওয়ার পর এখান থেকে কাপলারে যাবে, আবার রেফারেন্স ফাইবার থেকে ওয়েবটা কাপলারে যাবে। আর এই কাপলারের যে কাজটা, এই কাপলারটা কি করবে, দুইটা সেপারেট ওয়েবকে আবার অ্যাড করবে। ঠিক আছে, সো আমরা জানলাম কি কাপলারের কাজ হচ্ছে স্প্লিট করা, আবার কি অ্যাড করাও। কাপলার, অপটিক কাপলার এই দুইটা কাজ মূলত করে। সেটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়েভকে সে স্প্লিটও করতে পারে, আবার দুইটা সেপারেট ওয়েভকে সে অ্যাডও করতে পারে। তো কাপলার হচ্ছে এটা, আপনার ডেফিনেশন যদি আসে তাহলে লিখে দিবেন এভাবে। তো এখন সে দুইটা কাপলার, দুটো ওয়েভকে অ্যাড করবে, অ্যাড করে এরকম মিররে সে ফেলবে। লাস্টে একটা মিরর থাকে, এই মিররে ফেলার পর সেটা কি রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট ব্যাক হয়ে আবার কাপলার হয়ে দুইটা সেপারেট ওয়েভ জেনারেট করবে। সেপারেট ওয়েভ জেনারেট করে এখানে আসবে এই কাপলারে, এই কাপলার কি করবে, আবার একটা সিঙ্গেল ওয়েভ জেনারেট করবে। এতটুকু বুঝছেন? একটু কঠিন, বাট জিনিসটা বুঝতে হবে। তো আমি এখানে এঁকে দেখাই। আমাদের একটা লাইট সোর্স থাকবে, এখান থেকে একটা লাইট জেনারেট হবে, এখানে একটা কাপলার থাকবে। এই কাপলারটা কি করবে, দুইটা ওয়েভ জেনারেট করবে। একটা হচ্ছে এরকম ওয়েভ দুইটা জেনারেট করবে। এই দুইটা ওয়েভের মধ্যে উপরের যে ওয়েভটা থাকবে এটাকে রেফারেন্স ওয়েভ, বা যে ফাইবারের মধ্যে যে যাবে ওটাকে রেফারেন্স ফাইবার বলে। আর এটাকে বলা হয় মেজারমেন্ট ফাইবার। এটার কোনো চেঞ্জ নাই, এটা কিন্তু এই রেফারেন্স ফাইবারটা কি কোনো চেঞ্জ নাই, এটা সবসময় কি থাকবে, সেম থাকবে। এখন
এই রেফারেন্স ফাইবারটা যখন যাবে আরেকটা কাপলারে, যখন এই দুইটা ওয়েভ মিলিত হবে, এই কাপলারটা কি করবে, একটা সিঙ্গেল ওয়েভ জেনারেট করবে, যেটাকে মিররে ফেলবে, এইভাবে হচ্ছে মিররে ফেলবে। ঠিক আছে? এই মিররে ফেলার কারণে ওয়েভটা আবার রিফ্লেক্ট ব্যাক হবে, রিফ্লেক্ট ব্যাক হয়ে এই কাপলারে আবার আসবে। এই কাপলারে আসার কারণে আবার কি, আবার দুটো ওয়েভ জেনারেট করবে এভাবে, আবার দুটো ওয়েভ জেনারেট করবে, রিফ্লেক্ট ব্যাক হয়ে এই দুটো ওয়েভ আবার কি ফার্স্ট কাপলারে আসবে, অ্যাড হবে, একটা ওয়েভ জেনারেট করবে, এন্ড দেন আবার এই লাইট ডিটেক্টরে সেই ওয়েভটাকে ডিটেক্ট করা হবে। ওকে, তো এত হিজিবিজি কেন করতেছি আমরা? এটা মূলত করা হয়, আপনি মানে ফার্স্ট যে ওয়েবটাকে সেন্ড করছিলেন, এন্ড এরপরে আপনি যে ওয়েবটা রিফ্লেক্ট পাইছেন সেটা সাথে ডিফারেন্সিয়েট করার জন্য মূলত এত কাহিনী করা হয়। ঠিক আছে? যদি ফার্স্ট ওয়েবটা আমার ধরেন এরকম হয়েছে, আপনি যে এখন রিফ্লেক্ট ব্যাক হয়ে যে ওয়েবটা আসছে ওটা এরকম হয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, দ্যাটস এরকম হয়েছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে। এই কারণটাকে মূলত ডিটেক্ট করার জন্যই এতগুলা কাপলার ইউজ করা হয়। এটাই হচ্ছে আপনাদের ইন্টারফেরোমেট্রিক ফাইবার অপটিক সেন্সরের কাজ। বুঝছেন এটা? তো এটা পড়বেন, এখন কঠিন লাগতে পারে, রেকর্ডিং দেখে নিবেন দরকার হইলে পরে। এখানে ওভারঅল সবকিছু লেখা আছে, আমি যা যা বলছি এখানে সব লেখা আছে, এগুলো পড়বেন। মেজারমেন্ট ফাইবারের কাজ কি, মিররের কাজ কি, ইন্টারফারেন্স কাকে বলে, এন্ড ডিটেকশনটা কিভাবে হয়, এতটুকু পর্যন্ত হচ্ছে খুব ভালো করে এটা পড়বেন। ঠিক আছে? এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, কোশ্চেন নাই যেহেতু, তো লাস্ট টপিকটা কভার করে ফেলি। সেটা হচ্ছে অ্যাসিলারোমিটার। অ্যাসিলারোমিটার সম্পর্কে আপনারা কি কেউ জানেন? এর তো অনেক কাজ। হোয়াট ইজ অ্যাসিলারোমিটার? অনেক কোনো কিন্তু অ্যাসিলারোমিটার থাকে। তো অ্যাসিলারোমিটারটা বেসিক্যালি যেটা করে এটা হচ্ছে আপনার কোনো অবজেক্ট যখন অ্যাসিলারেট করবে, ত্বরণ সৃষ্টি করবে, এই ত্বরণটাকে মেজার করার জন্য মূলত ইউজ করা হয় অ্যাসিলারোমিটার। মানে সিম্পলি বলতে গেলে কোনো বডি যখন মুভ করবে বা কোনো একটা বডি যখন মুভমেন্ট হবে, মুভমেন্টটাকে ডিটেক্ট করার জন্য, কতটুকু মুভমেন্ট হয়েছে, কত ভ্যালুতে মুভমেন্ট হয়েছে, সেগুলো ডিটেক্ট করার জন্য মূলত অ্যাসিলারোমিটারটা ইউজ করা হয়। ঠিক আছে? তো অ্যাসিলারোমিটারটা বেসিক্যালি কাজ করে আমাদের নিউটনের সেই ফেমাস ল এফ ইকুয়াল টু এম এ, এই সূত্রের উপর ভিত্তি করে। ঠিক আছে? সো এফ ইকুয়াল টু এম এ, এই সূত্রটার সাথে আপনারা অবশ্যই পরিচিত, যেখানে এফ সমান হচ্ছে ফোর্স, এম হচ্ছে মাস, এন্ড এ হচ্ছে অ্যাসিলারেশন। তাহলে এ যদি বাড়ে, মানে কোনো একটা অবজেক্টের যখন ত্বরণ বা অ্যাসিলারেশন বাড়বে তখন কিন্তু ফোর্সও বাড়বে। ইনভার্সলি এফ যখন বাড়বে কোনো একটা অবজেক্টের উপর যখন ফোর্স দেওয়া হবে তার কিন্তু কি বাড়বে, ত্বরণও বাড়বে। ঠিক আছে? এটা আমরা জানি। তাহলে আমরা জানি যে কোনো একটা অবজেক্টে যখন ফোর্স দেওয়া হবে অবশ্যই তার কিন্তু কি ত্বরণ বা অ্যাক্সিলারেশনটাও বাড়বে। এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক। যেহেতু মাস, কোনো একটা বস্তুর জন্য মাসটা হচ্ছে কনস্ট্যান্ট, আমরা বলতে পারি কোনো একটা অবজেক্টের ফোর্সটা হচ্ছে তার অ্যাক্সিলারেশনের সমানুপাতিক বা ত্বরণের সমানুপাতিক। এই থিওরিটাকে কাজে লাগানো হয় অ্যাসিলারেশন বা অ্যাসিলারেটরে। এখানে যেটা করা হয় আমি চিত্র দিয়ে বুঝাই। এটার স্ট্রাকচারটা অনেকটা এরকম হয়। সেখানে হচ্ছে আপনার উপরে একটা মাস রাখা হয়, মাস মানে হচ্ছে ভর রাখা হয়। যখন আপনি এটার উপর প্রেস করবেন, মানে ফোর্স অ্যাপ্লাই করবেন, এই ফোর্সটা অ্যাপ্লাই করার কারণে এই জায়গাতে একটা পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল রাখা হয়। আপনাদের পিজো ইলেকট্রিক সম্পর্কে পড়ানো হয়েছে। এটা হচ্ছে যখন আপনি কোন পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলো স্পেশালিটি হচ্ছে এটার উপর যখন ফোর্স দিবেন এটা এক ধরনের চার্জ জেনারেট করবে। ঠিক আছে? পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালটা যখন আপনার এই ফোর্সটাকে ডিটেক্ট করবে ও এক ধরনের ইলেকট্রিক চার্জ জেনারেট করবে, যেটাকে আপনি ইলেকট্রিক কানেক্টর থেকে ডিটেক্টরে দেখতে পারবেন অ্যাকচুয়ালি কত ফোর্স দেওয়া হয়েছে, কত মুভমেন্ট হয়েছে, এগুলা বিস্তারিত দেখতে পারবেন আপনি আপনার স্ক্রিনে। এতটুকুই কাজ। এটা খুবই সিম্পল কনস্ট্রাকশন, খুবই সিম্পল স্ট্রাকচার এটা। ওকে, এটা বুঝছেন?
আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার এটা কি বোল্ট টাইপের কিছু যে প্রেসার মেজার করার জন্য? না, প্রেশার না, এটা অ্যাকচুয়ালি আপনার মুভমেন্টটা মেজার করা হয়। মানে হচ্ছে আপনি আচ্ছা, এটা সিম্পলি যদি বলি, তাহলে আপনারা তো ফোনে যারা গেম খেলছেন, ফোনে যারা গেম গেম খেলছেন তারা দেখবেন যে রেসিং গেম গুলাতে আপনি ফোনটাকে মুভ করলে গাড়িটাও মুভ করে, তাই না? বা ফোনে প্রেস হ্যাঁ হ্যাঁ করলে, ফোনে যারা হচ্ছে পাবজি বা ফ্রি ফায়ার খেলছেন, যে ফোনে প্রেস করলে বন্দুক থেকে গুলি ছুড়ে। এখন ফোনে যে প্রেসটা, টাচটা, এটা কিন্তু ওখানে অ্যাসিলারোমিটার আছে। মানে টাচটা হচ্ছে আপনাকে যখন ফোর্স দিচ্ছেন, এই ফোর্সটা আপনার এক ধরনের ইলেকট্রিক চার্জ জেনারেট করতেছে, যেটার উপর ভিত্তি করে আছে আপনার মোবাইলের ফাংশন গুলা কাজ করে। আমাদের মোবাইলের টাচ স্ক্রিনে কিন্তু অ্যাক্সেলেরোমিটার আছে। জি জি বুঝতে পারছি স্যার। হ্যাঁ। তো পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল যেটা আমরা পড়ছিলাম, খুবই ইম্পর্টেন্ট। পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল সামনে অনেক দেখবেন, এটা অনেক জায়গায় আছে কিন্তু পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল। ঠিক আছে। তো এটার অ্যাপ্লিকেশন কি কি আমরা যদি একটু দেখি। আহ, আমরা যেটা এখন একটু আগে বললাম যে আহ, আহ, এই স্ক্রিন রোটেশন, যেটা মোবাইল স্ক্রিন রোটেশনে ইউজ করা হয়, হার্ড ডিস্ক প্রোটেকশন ইউজ করা হয়, ইমেজ স্টেবিলাইজেশনে ইউজ করা হয়, ক্যামেরার অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, ইন্ডাস্ট্রিয়ালি ভাইব্রেশন ডিটেকশনে ইউজ করা হয়, অ্যারোস্পেসে নেভিগেশন, মিসাইল গাইডেন্স, থ্রাস্ট ডিটেকশন। মানে এটা জাস্ট ইউজের অভাব নাই, অনেক কাজে ইউজ করা হয়। এতটুকু ডিভাইস বাট অনেক কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে। তো এগুলো আপনারা দেখবেন। আর এর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, গাড়িতে অনেক সময় দেখবেন যে এক্সিডেন্টের আগে হচ্ছে এক ধরনের এয়ারব্যাগ আপনার সামনে চলে আসে, যাতে করে আপনার কোনো ক্ষতি না হয়। কিছু কিছু গাড়ি ক্ষেত্রে, যে গাড়িগুলো একটু ভালো, সেগুলোতে হচ্ছে এই ধরনের ডিভাইস দেখা যায়, সেখানে কিন্তু অ্যাক্সিলারোমিটার ইউজ করা হয়। ঠিক আছে। ওকে। এটা হচ্ছে আপনারা পড়বেন, অ্যাপ্লিকেশন গুলো দেখবেন। এটা একটা আপনাদের কোশ্চেন যে রাইট ডাউন দি অ্যাপ্লিকেশন অফ অ্যাক্সিলারোমিটার। এটা আপনারা বিস্তারিত ভাবে দেখবেন। তো এতটুকু হচ্ছে আপনাদের আজকের পড়া, অ্যাক্সিলারোমিটার অ্যান্ড ইন্টারফেরোমেট্রিক ফাইবার অপটিক। এগুলা বিস্তারিত দেখবেন, পড়বেন, নোট করবেন দরকার হলে খাতায়, কারণ জিনিসগুলো অনেক বেশি হার্ড। স্যার মিডের সিলেবাস আর কতটুকু বাকি আছে স্যার? মিডে জি স্যার। মিডে তো এখনো বলতে গেলে অনেক বাকি। আমাদের তো 1 মাস একটা গ্যাপ হয়ে গেছে না, তো অনেক বাকি বলা যায়। এর জন্যই বলছি স্যার, এখন তো আসলে বিষয় হচ্ছে স্যার, এই গত 1 মাসে গ্যাপ হয়ে গেছে। আর দেশের ওই পরিস্থিতিতে স্যার মাথার মধ্যে এগুলাই কাজ করছে, মানে বইয়ের ধারে কাছে বা পড়াশোনার ধারে কাছেও ছিলাম না। তো অল টাইম মাথার মধ্যে কাজ করতে গেলে দেশের পরিস্থিতি একটু নিয়ে দেখতেছি কি হবে। হুম এখন হুম, আসলে সেম সিমিলার। আজকে দেখতে দেখতে আজকে স্যার দেখতেছি, কিন্তু আসলে মাথার মধ্যে ঢুকতেছে না স্যার। আচ্ছা, সমস্যা নেই, আপনি রেকর্ডিং দেখে নিয়েন, সমস্যা নেই। এগুলো আসলে নাও জাস্ট মানে আমাদের সবার মাথার মধ্যে এই জিনিসটা কাজ করছে। ইভেন আমিও তো কাজ করতে পারি নাই। আমার অনেক কিছু পেন্ডিং ছিল, এখনো পেন্ডিং এ আছে। আস্তে ধীরে জিনিসগুলো নর্মাল হবে, বাট আলটিমেটলি আমাদেরকে একাডেমিক লাইফে এগিয়ে যেতে হবে, পরীক্ষাও হবে। সমস্যা হচ্ছে এটাই। জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, আপনারা আস্তে ধীরে পড়েন। আমি ট্রাই করবো হচ্ছে লিমিটের মধ্যে সিলেবাসটা রাখার মিডে, যেহেতু একটা মানে আমরা মেন্টাল একটা আনস্টেবিলিটির মধ্যে দিয়ে গেছি সবাই। তো নিজের সিলেবাসটা ওভাবে রাখবো আর কি। বেশি ধরেন খুব বেশিও দিব না, আবার খুব কমও দিলে সমস্যা, কারণ হচ্ছে এগুলো রিভিউ হয়তো। তো এগুলো সমস্যা হবে আর কি পরে। জি স্যার। ওকে, এগুলো নিয়ে টেনশন করেন না, স্যার সমস্যা হবে না। আরেকটা কোশ্চেন ছিল স্যার আমার। আপনি কি এই বিষয়ে কিছু জানেন স্যার, যে আমাদের 45 ব্যাচের আপনার স্যার পাওয়ার সিস্টেম, এরা এখন পর্যন্ত কোনো টিচারই দেয় না স্যার। এখন তো মিড তো তাহলে সম্ভবত সামনের মাসে হয়তো মাঝামাঝি মিড শুরু হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কেমনি কি করবো স্যার? আমি আজ 2জন টিচার নেওয়া হয়েছে, আজকে জয়েন করছে দেখলাম। ওনারাই মনে হয় আপনাদের আর কি পাওয়ারটা নিবে। আজকে জয়েন করছে, ওগুলো মনে বুঝতে হয় পারছি। আপনাদের অ্যালোকেট করে দেওয়া হবে। বুঝতে পারছি। জি, ধন্যবাদ স্যার। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করছেন, মুকসেদুল হক। হ্যাঁ, বলেন। স্যার আমাদের তো দেখা মানে এর আগে যেভাবে আমরা করছি স্যার, মোটামুটি হুম। মিডের মধ্যে সিলেবাস লেকচার 5টা 6টা বা 7টা থাকতো ম্যাক্সিমাম এরকম স্যার। আর এবার তো আমরা দেখা যাচ্ছে 1 মাস মোটামুটি গ্যাপ গেছে, সেক্ষেত্রে এরকম থাকলেই আমাদের জন্য ভালো হয়েছে, বেশি হয়ে গেলে স্যার টাফ হয়ে যাবে স্যার। ফার্স্ট হচ্ছে মানে আপনাদের যে 5 6টা লেকচার দেওয়া হয়েছে, এগুলো কিন্তু এত বড় না। আপনারা পড়লে দেখবেন জিনিসটা মানে সর্বোচ্চ 6 পেজ বা 5 পেজ, এর মধ্যে ফিগার আছে বেশি, এটা অনেকটা জায়গা দখল করে। মানে আপনার পিডিএফ গুলো দেখলে বুঝবেন।
আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের মিডে তো ধরেন আমাকে তো মিনিমাম কিছু কোশ্চেন করতে হবে, ওই পরিমাণ কোশ্চেনের জন্য তো মানে লেকচার তো ওভাবে বানাইতে হবে, যাতে আমি ধরেন এক্সট্রা কিছু কোশ্চেন রাখতে পারি, আপনাদের সিটি নিতে পারি। ওভারঅল সবকিছু মেকআপ করে আমার মনে হয় আপনারা বেশি পড়বেন না, মানে বেশি আপনাদের ইয়েতে পড়বে না আশা করি, কোশ্চেন পড়বে না আর কি। ঠিক আছে স্যার। সমস্যা নাই। এরপরে আমাদের তো, আপনাদেরও কেমিস্ট্রিতে বললাম আপনাদেরও একটা সিটি দিতে হবে অবশ্যই। আহ সিটি ডেটটা আমরা শুক্রবারে ডিসকাস করে ইয়ে করে ফেলবো আর কি, ঠিক করে ফেলবো। আর কারো আপনাদের কোনো কোশ্চেন আছে? স্যার মিডের আগে স্যার সিটি না নিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন স্যার, এর জন্য একটু গ্যাপ হয়েছে তো স্যার। মিডের আগে একটা অ্যাসাইনমেন্ট দেন, মিডের পরে দরকার সিটি নিয়ে স্যার, ফাইনালের আগে। আপনাদের কি আগে কোনো টিচার এরকম করছিলেন, মানে সিটি পড়ে নিছিলেন এরকম হয়েছে? হ্যাঁ জি স্যার, আমরা তো অ্যাসাইনমেন্ট দিয়েছি স্যার, অ্যাসাইনমেন্ট সিটি মিলে দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা আবার আচ্ছা। অনেক টিচার আছে যে শুধু অ্যাসাইনমেন্টই শেষ করে দিয়েছে, সিটি নেয় নেই। ও, বুঝতে পারছি। মানে আমি আপনাদেরকে প্রিফার করব যে অন্তত একটা সিটি দেন, কারণ ওই সিটি কোশ্চেন থেকে পরীক্ষা আসার পসিবিলিটি বেশি আর কি, মানে এটা আপনাদের একটা প্র্যাকটিস হয়ে গেল আর কি। যেহেতু আপনারাও জব করেন, সবসময় পড়তে স্যার পারবেন না। আপনি আমাদের মনে হয় একটা 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 ইয়ে করতে পারেন স্যার, মিডের আগে আমাদের স্যার একটা অ্যাসাইনমেন্ট দেন, এবং অ্যাসাইনমেন্টের মধ্যে স্যার কোশ্চেনগুলো অনেক বেশি করে দিন, তাতে স্যার আমাদের প্র্যাকটিস হয়ে গেল, যেহেতু আমাদের গ্যাপ হয়েছে স্যার অনেক বেশি, ঠিক আছে আমরা আবার একটু পড়াশোনা করতে পারবো। এবং ওইটার মধ্যে মিডিয়ার জন্য সাজেশন গুলো দরকার না অনেকগুলো প্রশ্ন দেন স্যার, আমরা প্র্যাকটিস করলাম এবং মিডিয়া কিছু সাজেশন পাই গেলাম। আর ফাইনালের আগে স্যার একটা সিটি নিন, ওই সিটির মধ্যে স্যার ফাইনালের সাজেশন হিসেবে কাজ করে, এবং আমাদের পড়াশোনা উচিত হইলো স্যার, আমরা এইভাবে করলে একটু ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে এটা একটু দেখি কি করা যায়। ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাকে জানাবো যদি অ্যাসাইনমেন্ট নেই সেটা বলবো। নেক্সট ক্লাসে ওভারঅল জানাই দেবো আপনাদেরকে। জি স্যার। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? আর হচ্ছে আজকে হচ্ছে আমি কিন্তু আপনাদের ট্রাই করছি হচ্ছে পিসি থেকে না পড়ানো, কারণ আমি হচ্ছে ট্যাবে পড়াচ্ছি আপনাদেরকে। এটা কি সমস্যা হচ্ছে? না স্যার। ওকে। সমস্যাটা বলেন, কারণ পিসি তো হয় কি লেখালেখি করা যায় না মাউস দিয়ে, এটা একটা ভেজাল বিষয়। ট্যাবে একটু সুবিধা হয়। তো এটা যদি আপনার কারো কোনো সমস্যা হয় বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে বা ভিজুয়ালাইজ করতে সমস্যা হচ্ছে, তাহলে একটু বলি, আমি শেয়ার করি, আর সমস্যা নেই। না স্যার, আমার মনে হচ্ছে ঠিকই আছে স্যার, আমরা কোনো পার্থক্য পাইনি স্যার। ওকে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক। খাওয়া দাওয়া করেন, তাহলে ক্লাস শেষ করি। আসসালামু আলাইকুম। সরি, অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি গ্রুপে দিয়ে দেন। গ্রুপে দিয়ে দেন, সমস্যা নেই, গ্রুপে দিলে হবে।